এত রাজনৈতিক দলের ভিড়ে কেন আবার এই নতুন দল গঠন প্রয়োজন, এমন প্রশ্নে তরুণদের সাফ জবাব। এই ছাত্র নাগরিক যদি চায় যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব, পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে, তাদের যদি দাবি থাকে সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্র নাগরিকের মতামতের ভিত্তিতে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেব। এখনো আমাদের অনেক ঝুঁকি রয়েছে, আশঙ্কা রয়েছে, কাজে আগামীকালকে থেকে এই স্বৈরাচারী সরকার পুলিশ দিয়ে আমাদের ব্যারিকেড দিয়েছিল, সেই স্বৈরাচারী সরকার কোথায়? আওয়ামী লীগ এবং বিএনপি এর বাহিরে আরও একটা শক্তিশালী দল দরকার। দর্শক মণ্ডলী, বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যাচাই বাছাই করে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, এই ভিডিওগুলোর অংশবিশেষ কিন্তু শুরুতেই আপনি দেখেছেন, আর শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবগুলো ভিডিওর ধারাবাহিক আলোচনা দেখে আসি। বাংলাদেশে আমাদের যেই দুটা ঐতিহাসিক রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপি, এর বাহিরে আরও একটা শক্তিশালী দল দরকার। কেন দরকার? পরিচ্ছন্ন রাজনীতি, দেশপ্রেমের কথা, জনগণের ভালোবাসার কথা, স্বাধীনতার চেতনা, জিয়াউর রহমানের চেতনা, এই যে বিভিন্ন জিনিসগুলোকে কেন্দ্র করে দুইটা দল দাঁড়িয়ে আছে। বাংলাদেশ আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধুর একটা জায়গা থেকে, কিন্তু গত 15 বছরে বাস্তবতা হচ্ছে এটা যে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধু এই দুইটা জিনিসের এতটা বেশি ব্যবহার করছে আওয়ামী লীগ সরকার যে আজকে বঙ্গবন্ধুর যেই শ্রদ্ধা ওজন ছিল সেটা নষ্ট করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা এটাও নষ্ট করা হয়েছে। এই চেতনা ইউজ করা ধান্দাবাজি হয়েছে এখানে। আবার অতীতে বিভিন্ন সময় বিএনপি জিয়াউর রহমান সাহেবের নাম ব্যবহার করে, কোড ব্যবহার করে বিএনপির রাজনৈতিক দলটা এই দেশকে লুটপাট করছে। এখন আমাদের যেহেতু দুইটা ছাড়া কোনো অপশন ছিল না, যে বাঙালি যাইব কই, হয়তো আওয়ামী লীগের কাছে নয়তো বিএনপির কাছে, বিকল্প ছিল না, সেই বিকল্প এবার আনুষ্ঠানিকভাবে সামনে আসতে যাচ্ছে। আর এই কথাটা আমি প্রতিদিনই বলতেছিলাম সার্জিসকে নিয়ে। আমার পারসেপশন 100% রাইট প্রমাণিত হয়েছে, কারণ আজকে ঘোষণা আসছে। ঘোষণাটা দিছে কে? আমাদের যে প্রধান সমন্বয়করা আছেন, দুইজন তো উপদেষ্টা মণ্ডলীতে আছেন, বাট বাকি যারা আছেন মাঠে, হাসনাত, তারপর হচ্ছে যে আপনি যাদেরকে দেখছেন সার্জিস বা আরও যারা আছে, তো নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে এবার ভাবনা শুরু করেছে সমন্বয়করা। এটা দীর্ঘদিন যাবত আলোচনায় ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদের কি বলা হয় যে যারা আছে, আসিফ মাহমুদ, সার্জিস আলম, উমাম ফাতেমা, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, তাদের প্রেক্ষাপট থেকে এই বক্তব্যটা আসছে যে 15 বছরের সময় ধরে, বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার পতনের ঘটাতে সক্ষম হয়েছে এদেশে এতগুলো শক্তিশালী রাজনৈতিক দল থাকার পরেও, টর্চার হওয়ার পরেও তারা পারেনি। এটা করছে কে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখান থেকেই তাদের বক্তব্য হচ্ছে যে প্রশ্ন ছিল যে নতুন কোনো রাজনৈতিক দল গঠন হবে কিনা তা নিয়ে আসলে তারা কি ভাবছে। তো এর মধ্যেই তারা বলছে যে জনগণ যদি মনে করে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে, তবে জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য তরুণরা প্রস্তুত আছে। নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সমন্বয়ক থেকে তারা উপদেষ্টা হবার পর তারাও লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে তাদের সামনের ইলেকশনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। তাহলে প্রশ্ন আসছে, নতুন রাজনৈতিক দলটা কাকে বেসিস করে উঠছে? যাকে আমি গত কয়েকদিন যাবৎ আপনাদের সামনে নিয়ে আসছি, সেটা হচ্ছে সার্জিস ইসলাম। গণমাধ্যমকে সার্জিস বলছেন, মানুষ ভিন্ন একটি রাজনৈতিক দল এবং তরুণদের নেতৃত্ব দেখতে চায়, যারা সৎভাবে এবং ন্যায়সঙ্গতভাবে বাংলাদেশকে সুন্দর একটা সমাজ উপহার দিবে। মনে হচ্ছে জাতীয় পর্যায়ে আমরা একটি রাজনৈতিক চিন্তাধারায় এবার যেতে পারি। সরকার পতনের পর দল গঠনের বিষয় নিয়ে প্রথম ভাবনাটি আসছে, তারা তখন জানিয়েছে। তবে পুরো বিষয়টি এখনও অ্যানালাইসিসে আছে, কিভাবে কোন কাঠামোতে দলটা গঠন হবে কিংবা কারা এই দলটার নেতৃত্ব থাকবে, সেই বিষয় নিয়ে তারা এখন আপনার কি বলা হচ্ছে অ্যানালাইসিস করছে। আর আমরা যদি একটু দেখি, আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি প্ল্যাটফর্ম, সমন্বয়করা বলছে আমাদের নেতৃত্বদের মধ্যে 6 জুলাইয়ের দিকেই একটি প্ল্যাটফর্ম কেন্দ্রিক একটা বোঝাপড়া হয়েছিল। সেটা ছিল এই আন্দোলনের মঞ্চ থেকে পরবর্তীতে রাজনৈতিক সংগঠন হবে কিনা, এই আন্দোলনের মঞ্চকে রাজনৈতিক কাঠামোতে পরিণত করলে আমাদের গণঅভ্যুত্থান তার আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হবে, এরকম একটা চিন্তাভাবনা ছিল। বাট রাইট নাও দেশের জনগণ তাদের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা বা আস্থা রাখছে, সেই আস্থা থেকে জনগণের মধ্যে যে নতুন একটা রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটা এর আগে বিপুনুরের দল বা আরও ছোটোখাটো অনেক দল সামনে আসছিল, কিন্তু কেউই এটাকে ধরে রাখতে পারে নাই। তো সমন্বয়করা মনে করছে তাদের এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে সারা বাংলাদেশে এতগুলো রাজনৈতিক ক্যারেক্টার বা এই বিপ্লবের মধ্য দিয়ে এতগুলো নেতৃত্ব সামনে আসছে যে যারা চাইলে আগামী দিনে আমাদের ঐতিহাসিক রাজনৈতিক দলগুলোকে বিট করে তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতন ভূমিকা রাখতে পারে। আর তাদের ব্যাপারে সার্টিফিকেট কে দিচ্ছেন? ডক্টর আসিফ নজরুল, ডক্টর ইউনুস। সো বোঝাই যাচ্ছে তাদের অবস্থানটা কতটা শক্ত। তা আমি মনে করি একটা নতুন রাজনৈতিক দল দরকার আছে। আমাদের দলগুলা যারা মনে করে নিছিল যে না আমাদের তো আর বিকল্প নাই, বাট তাদের বিকল্প যে হইতে পারে, তাদেরকে এই সেন্সটা ঢুকাই দিচ্ছে কারা? এই পিচ্ছি পিচ্ছি পোলাফাইনগুলা। যখন বেশি রাজনৈতিক দল থাকবে, কম্পিটিশন থাকবে, মানুষের হাতে বিকল্প চয়েস থাকবে যে তোমরা না, যদি রাজনীতি করো ভালো হয়ে আসো,
দেশের জন্য রাজনীতি করো। রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্ত্রাসী, দুর্বৃত্তায়ন, প্রশাসনকে ব্যবহার, একটা ওই যে কাঠামো তৈরি করে নিজেরা সব খাওয়ার যে প্ল্যানিং খেলাটা ছিল সেইটা এবার শেষ হতে যাচ্ছে। এটা হওয়া উচিত। আমরা দল করে এখানে ভয়ের কিছু নাই, বেশি বেশি দল আসুক, রাষ্ট্রের জন্য যেটা ভালো জনগণ তারে ভোট দিবে। এই ছাত্র নাগরিক যদি চায় যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব, পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে, তাদের যদি দাবি থাকে সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্র নাগরিকের মতামতের ভিত্তিতে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেব। দেখুন, আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি রয়েছে, এই ব্যানারটির আন্ডারে যতগুলো কর্মসূচি পালন করা হয়েছে সবগুলো কর্মসূচি হচ্ছে কিন্তু ছাত্র নাগরিকের চাহিদার ভিত্তিতে দেওয়া হয়েছে। আমরা দেখেছি আমাদের যে বাংলা ব্লকের কার্যক্রম, শাটডাউন কার্যক্রম, আমরা দেখেছি যে রিমেম্বারিং দ্য হিরোজ কার্যক্রম, মার্চ ফর জাস্টিস কার্যক্রম, যত ধরনের কার্যক্রম, পরবর্তীতে আমাদের 1 পয়েন্ট মুভমেন্ট, স্বৈরাচার পতনের যে আন্দোলন, সেটি কিন্তু দেখা গিয়েছে কি লং মার্চ যেটি ছিল 5 আগস্ট, এই লং মার্চ এগুলি কিন্তু ছাত্রদের, নাগরিকদের, সমাজের সব ক্লাসের মানুষের চাহিদার ভিত্তিতে কিন্তু দেওয়া হয়েছিল। অর্থাৎ সেই জায়গায় আমরা সমন্বয়ক যারা রয়েছে, আমরা সমন্বয়কটা শুধুমাত্র সমন্বয় করেছি। আরেকটি জিনিস যদি আপনারা দেখেন, সেখানে আমাদেরকে যখন উঠিয়ে নিয়ে যায় তখন কিন্তু যাত্রাবাড়িতে, উত্তরাতে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সমন্বয়ক ছাড়াও কিন্তু আন্দোলন হয়েছে। অর্থাৎ এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমন্বয়ক থাকছে কি থাকছে না সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে যদি নির্যাতন হয় সেখানে নির্যাতনের বিরুদ্ধে ছাত্র নাগরিক দাঁড়িয়ে আছে। এই ছাত্র নাগরিক যদি চায় যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব, পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে, তাদের যদি দাবি থাকে সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্র নাগরিকের মতামতের ভিত্তিতে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেব। 15ই আগস্ট কেন্দ্রিক আপনারা জানেন যে একটা নৈরাজ্য তৈরির যে এই যে পলাতক প্রধানমন্ত্রী যে ইনস্ট্রাকশন দিচ্ছেন তার নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য, আমরা বলেছি দেশের মধ্যে ওবায়দুল কাদের সহ আরও যারা এই গণহত্যায় জড়িত তারা দেশের মধ্যে ঘাপটি মেরে আছে এবং গোপালগঞ্জে দেখেছি আমরা তারা আস্ফালন ছেড়েছে, অনতিবিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা। এবং ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদেরকে ওবায়দুল কাদের নিজেই লেলিয়ে দিয়েছেন। কাজে এখন তাকে গ্রেপ্তার করা একটা প্রধান একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাকে গ্রেপ্তার করলে অনেক কিছু বের হয়ে আসবে। পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ যেহেতু এই আন্দোলনে ভায়োলেন্স করেছে, সরাসরি গুলি চালিয়েছে এবং ষষ্ঠ উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন তিনি আপনার 7.6 mm গুলি যিনি বিডিআর সদস্যের এই আপনার সিনাতে দেখেছেন। তো কাজে এই যে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা, সকল ধরনের অবৈধ এবং বৈধ অস্ত্র জমা নেওয়া এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ, সেটা নির্বাহী আদেশ কিংবা আপনার নির্বাচন কমিশন অনেক নিয়ম নীতির মধ্যে দিয়ে হবে, কিন্তু ছাত্রলীগ, যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন দিতে পারে, আমরা তার কাছে সেটি দাবি জানিয়েছি। পাশাপাশি তিনি আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন, দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আমাদের মাধ্যমে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করতে, পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে। কোথাও যদি কোনো চিহ্নিত সন্ত্রাসী, নৈরাজ্যকারী কোনো অবস্থান করে থাকে আমাদেরকে তথ্য দেবেন। তার ব্যক্তিগত নাম্বার, তার কর্মকর্তাদের নাম্বার আমাদেরকে দিয়ে দিয়েছে, তারা পরিষ্কারভাবেই বলে দিয়েছে আমরা তাদের তথ্য দেওয়া মাত্রই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। সর্বশেষ যেই কথা, এই যে একটা সরকার গঠিত হয়েছে, এখনও আমাদের অনেক ঝুঁকি রয়েছে, আশঙ্কা রয়েছে। কাজে আগামীকালকে থেকে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র জনতা সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবিতে রাজপথে নামছেন। আন্দোলনকারী দলকে যারা বিপ্লবী ছিলেন, বিপ্লবীদের দ্বারা কোথাও যেন কোনো বিন্দুমাত্র শৃঙ্খলার ঘাটতি না হয়, কোনো কেউ ভায়োলেন্স তৈরি করতে চাইলে যথাসময়ে পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাদেরকে যেন আটক করার ক্ষেত্রে সবাই সহযোগিতা করে, তারা সেটি আহ্বান জানিয়েছেন। কারণ আমরা স্বাধীনতা অর্জন করেছি, এখন শান্তিপূর্ণভাবে দেশকে শান্তির পথে পরিচালিত করা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব। এই সরকারের রাষ্ট্র পরিচালনায় অনেকের অভিজ্ঞতা নাই। কাজে আমরা যদি সহযোগিতা না করি, সেই সহযোগিতা ছাড়া তারা কিন্তু সাকসেস হবে না। তাই সাংবাদিক, বিশেষ করে গণমাধ্যমকে প্রকৃত অর্থে ফোর্থ স্টেট হিসেবে রোল প্লে করার আমি মনে করি সময় এসেছে। আপনাদের অবাধ স্বাধীনতা রয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খলা, নৈরাজ্য দেখা মাত্র আপনারা গণমাধ্যমে তুলে আনেন এবং আপনারাও আপনাদের জায়গা থেকে সরকারের কাছেও আপনারাও এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। আমরা নাগরিক সমাজ, রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের অবস্থানগুলো জানাচ্ছি, আমরা সব ধরনের সহযোগিতা করব। সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রতি, ছাত্রলীগ, যুবলীগের প্রতি যারা দেশে আছেন তাদের প্রতি একটা আহ্বান রাখতে চাই যে আমরা আপনাদেরকে গত 4-5 বছর ধরে বলছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে, ওবায়দুল কাদের, সালমানের প্রমাণটা হয়তো আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালাতে পারবে, আপনাদেরকে এই দেশে থাকতে হবে। কাজেই আপনারা এমন কিছু করেন না ক্ষমতার পট পরিবর্তন হলে জনরোষে আপনাদের অবস্থা খারাপ হয়। আপনারা কথা শুনেন নাই, আপনারা এমন কর্মকাণ্ড করেছেন, এখন জনগণ আপনাদেরকে পাইলে কি করবে আল্লাহ মাহবুব জানে। তো সেই জায়গা থেকে আপনারা এইটুকু বলবো, আপনাদের প্রধান নেত্রী পালিয়ে গিয়েছেন, আপনাদের কারো কথা ভাবেন নাই। প্রধান সেই নেত্রীর ছেলে তিনি বলেছেন যে তিনি কোনো পার্টির কথা, দলের কথা ভাবছেন না, তিনি তার মা, তার পরিবারের কথা ভাবছেন। কাজেই আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে কোনো ধরনের নৈরাজ্য এবং বিশৃঙ্খলা করেন, শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না। একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, একদিকে সেনাবাহিনী, একদিকে আমরা জনগণ, বিপ্লবী ছাত্র জনতা। কাজেই কোনো ধরনের নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না। আমরা চাই যারা আছেন ক্ষমা চেয়ে আপনারা ভালো হয়ে যান, শান্তিপূর্ণভাবে দেশে থাকেন। কোনো ধরনের বিশৃঙ্খলা করা থাকলে বিপ্লবী ছাত্র জনতা এবং সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনাদেরকে হুঁশিয়ার এবং সাবধান করে দিতে চাই।
প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।